আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কদিন যাবৎ বাংলাদেশের ওয়েদার কেমন অদ্ভুত আচরণ করছে। কখনো রেকর্ড ভাঙা গরমে জীবন দুর্বিষহ, আবার তার কয়েকদিন পরেই হঠাৎ ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী। আর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলো তো এখন আমাদের নিত্যদিনের অতিথি হয়ে গেছে। আবহাওয়া যেন আমাদের সাথে একদম ইমোশনাল রোলার কোস্টার খেলছে। সকালে হয়তো ঘাম মুছতে মুছতে ক্লান্ত হয়ে পড়ছেন, তো বিকেলে ছাতা মাথায় দিয়েও বাঁচা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, প্রকৃতি হঠাৎই আমাদের সাথে এমন রসিকতা কেন করছে? এই পুরো বিপর্যয়ের পেছনের কারণ মাত্র একটাই, এল নিনো। এল নিনো বিষয়টা আসলে কি, চলুন একদম সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করি। এল নিনো একটা স্প্যানিশ শব্দ, যার অর্থ হলো দ্য ক্রাইস্ট চাইল্ড বা লিটল বয়। 1700 শতকের শেষ দিকে পেরুর কোস্টাল এরিয়ার জেলেরা লক্ষ্য করেন প্রতি কয়েক বছরে ডিসেম্বর মাসের দিকে, অর্থাৎ বড়দিনের সময় সমুদ্রের পানি হঠাৎ করেই গরম হয়ে যায়। সমুদ্র যেন একেবারে মাছ শূন্য হয়ে পড়ে। তারা এই ফিনোমিনার নাম দিয়েছিল এল নিনো। সাধারণত প্রশান্ত মহাসাগরে বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। একে বলে ট্রেড উইন্ডস বা বাণিজ্য বায়ু। এই বাতাস দক্ষিণ আমেরিকার দিক থেকে গরম পানিকে ঠেলে এশিয়ার দিকে নিয়ে আসে, ফলে আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। এখন এল নিনোর সময় কি হয়, এই ট্রেড উইন্ডস দুর্বল হয়ে যায়। তখন পশ্চিমে জমা উষ্ণ পানি পূর্ব দিকে ফিরে আসতে শুরু করে, ফলে প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি ও পূর্ব অংশ অস্বাভাবিক গরম হয়ে যায়। এই অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং পুরো পৃথিবীর আবহাওয়া ব্যবস্থাকে উলটপালট করে দেয়। সাধারণত প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা যদি গড় তাপমাত্রার চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তখন আমরা তাকে এল নিনো বলি। কিন্তু এই তাপমাত্রা যখন 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায়, তখন একে বলা হয় সুপার এল নিনো। এই সুপার এল নিনো প্রথম লক্ষ্য করা হয় 1997-98 সালের দিকে। এই বছর এল নিনোর কারণে সারা বিশ্বে আপ টু $96 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। আর বিজ্ঞানীরা বলছেন সেই ভয়াবহ অধ্যায়ের পুনরাবৃত্তি হতে পারে 2026 সালে, এবার হয়তো আরও বড় আকারে। ইতিহাসের দিকে যদি আমরা ফিরে তাকাই, তবে 1997-98 এবং 2015-16 সালের সুপার এল নিনো ছিল সবচেয়ে ভয়াবহ। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1997-98 সালে এল নিনোর কারণে সারা বিশ্বে এস্টিমেটেড $36 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছিল এবং প্রায় 20,000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। কোনো রিপোর্টে তো আবার 32 থেকে 96 বিলিয়ন ডলারের ক্ষতির কথাও উল্লেখ আছে। পৃথিবীর 16% কোরাল রিফ ধ্বংস হয়ে গিয়েছিল। ইন্দোনেশিয়ায় এত ভয়াবহ দাবানল হয়েছিল যে আশেপাশের দেশগুলো দিনের বেলাতেও সূর্যের আলো দেখতে পায়নি। এই ঘটনার ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক ছিল যে 5 বছরের মধ্যে বিশ্বব্যাপী $5.7 ট্রিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়। 2015-16 সালের সুপার এল নিনোতে পৃথিবী বিখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফের ব্যাপক ক্ষতি হয়, যাকে বলে কোরাল ব্লিচিং। সমুদ্রের পানি এতটাই গরম হয়ে গিয়েছিল যে রঙিন প্রবালগুলো স্ট্রেসড হয়ে একদম সাদা হয়ে গিয়েছিল। এখন আসি আসল কথায়, কেন আপনার আমার মতো সাধারণ মানুষের এই সুপার এল নিনো নিয়ে মাথা ঘামানো উচিত? কারণ সুপার এল নিনো শুধু একটা ওয়েদার ফেনোমেনন নয়, এটা একটা গ্লোবাল জিওপলিটিক্যাল ইস্যু। এল নিনোর কারণে দক্ষিণ আমেরিকা যেমন পেরু বা ইকুয়েডরে শুরু হয় ভয়াবহ বন্যা, অন্যদিকে আমাদের এশিয়া আর অস্ট্রেলিয়ায় দেখা দেয় চরম খরা। 1997 সালের এল নিনোর বছরে বাংলাদেশে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 60% কম হয়েছিল। 2023 সালেও এল নিনোর বছর বৃষ্টিপাত 67% কম ছিল। বৃষ্টি না হওয়ার কারণে অস্ট্রেলিয়াতে গমের উৎপাদন কমে যায়। ভারত বা বাংলাদেশে চাল এবং চিনি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। সেচের জন্য পানি পাওয়া যায় না, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে রাজশাহী, নাটোর আর বরেন্দ্র অঞ্চলের দিকে দেখা দেয় প্রখর খরা। আর যখনই বিশ্বে খাবার উৎপাদন কমে যায়, তখন কৃষিজাত পণ্যের দাম বৃদ্ধি। 2023 সালের দিকে এল নিনোর প্রভাবেই ভারত তাদের নন বাসমতি চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যা সারা বিশ্বে ফুড সাপ্লাই চেইনে একটা বিশাল ধাক্কা দেয়। 2024 সালের শুরুতেও আমরা একটা শক্তিশালী এল নিনোর প্রভাব দেখেছি।
বিজ্ঞানীরা আশঙ্কা করছেন গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের কারণে এই সুপার এলনিনোগুলো এখন আরও ঘন ঘন আসবে। আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া মে 2026 সালে এলনিনোর একটা ওয়াচ জারি করেছে। তাদের কথা অনুযায়ী 82% সম্ভাবনা আছে যে মে থেকে জুলাই 2026-এর মধ্যে এলনিনো শুরু হবে এবং 96% সম্ভাবনা আছে এটা 2026-27 সালের শীতকাল পর্যন্ত চলবে। WMO থেকেও একই কথা বলা হয়েছে। এখন আমাদের অবশ্যই বোঝা উচিত এলনিনো আমাদের জীবনকে ঠিক কতটা ইম্প্যাক্ট করতে চলেছে। একে তো ইরান যুদ্ধের কারণে জ্বালানি আর সারের তীব্র সংকট চলছে, তার উপর ক্লাইমেট চেঞ্জ আর বিশ্বব্যাপী বিদ্যমান খাদ্য সংকট, এই সবগুলো মিলে একটা হিউজ ফুড ইনসিকিউরিটি ক্রিয়েট করছে। কিন্তু মজার বিষয় হলো এলনিনো নিজে বেশি ফ্রিকোয়েন্ট হচ্ছে কিনা তা নিয়ে বিজ্ঞানীরা এখনও একমত না। IPCC এর 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট বলছে ক্লাইমেট চেঞ্জ এলনিনোর ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে এমন ক্লিয়ার এভিডেন্স নেই। কিন্তু সমস্যা অন্য জায়গায়। ক্লাইমেট চেঞ্জ পৃথিবীকে ইতোমধ্যেই গরম করে ফেলেছে। এখন এলনিনো যখন আসে সেটা অনেকটা একটা জ্বলন্ত আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দেওয়ার মতো। 2023-24 সালে যখন এলনিনো ছিল, অ্যামাজনের একটা বিশাল অংশ শুকিয়ে গিয়েছিল। যে বন সাধারণত কার্বন শোষণ করে উল্টো কার্বন ছাড়তে শুরু করেছিল। একে বলে রিজিম শিফট, একটা ইকোসিস্টেম ভেঙে পড়ার লক্ষণ। ডিসেম্বর 2025-এ নেচার কমিউনিকেশনসে প্রকাশিত এক গবেষণা বলছে সুপার এলনিনো শুধু একটা পাসিং ওয়েদার ইভেন্ট না, এটা পৃথিবীর কিছু কিছু অংশকে স্থায়ীভাবে নতুন একটা ক্লাইমেট স্টেটে নিয়ে যেতে পারে। মানে কিছু পরিবর্তন হয়তো আর ফেরানো যাবে না, তবে সাথে আর একটা ভয়াবহ রেকর্ডও তৈরি হচ্ছে। আর্কটিকে সমুদ্রের বরফ গলে যাচ্ছে। 2026 সালের শুরুর দিকে স্যাটেলাইট রেকর্ড অনুযায়ী সি আইস কভার এখন শুধুমাত্র নামমাত্রই অবশিষ্ট। আর্কটিকে বরফ গলা মানে শুধু পোলার বেয়ারদের সমস্যা না, এটা সরাসরি প্রভাব ফেলে সমুদ্রের উচ্চতায়, বৈশ্বিক বায়ু প্রবাহে, আর বাংলাদেশের মতো নিচু উপকূলীয় দেশের জন্য এটা ডিরেক্ট হুমকি। এভাবে চলতে থাকলে হয়তো আগামী 50 বছরে বাংলাদেশও এর প্রকোপ হারে হারে টের পাবে। এই নিয়ে ডিটেল ভিডিও দেখতে চাইলে লিংক ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে। কিন্তু এখন আপনি যদি এর প্রতিকার খোঁজেন তাহলে সৎ উত্তর হলো এলনিনো প্রকৃতির একটা ন্যাচারাল ফিনোমিনা। এটা আমরা থামাতে পারবো না, কিন্তু যেটা থামানো যায় সেটা হচ্ছে ফসিল ফিউলের ব্যবহার। ক্লাইমেট চেঞ্জ এলনিনোর প্রভাবকে দ্বিগুণ তিনগুণ করছে, সেটা কমানোর দায়িত্ব আমাদের সবার। কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে যেটা একদমই সম্ভব না। আমরা প্রতিনিয়ত কার্বন এমিশন করেই চলেছে, পানির অপচয় করছি, প্লাস্টিক আর বর্জ্য দিয়ে প্রকৃতিকে বিষিয়ে তুলছি। UNEP বলছে উন্নয়নশীল দেশগুলোর 2035 সালের মধ্যে জলবায়ু সংকটের প্রস্তুতির জন্য 310 থেকে 365 বিলিয়ন ডলার প্রয়োজন প্রতি বছর। কিন্তু বর্তমানে যা পাওয়া যাচ্ছে তা এর 10 ভাগের 1 ভাগও না। ক্লাইমেট চেঞ্জ এমন একটা ব্যাপার যেটা নিয়ে আমরা মাথা ঘামাতেই যাই না, কিন্তু এটাই সময় সচেতন হওয়ার, প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর। নয়তো এই প্রকৃতি হবে আমাদের ধ্বংসের কারণ।